বাড়িখানা আমার পছন্দ হয়েছে। আমি মিথ্যে ভয় পাওয়ার লোক নেই মশাই, আর আমার কাছে বন্দুকও আছে। কিন্তু আপনি ভাড়া কত চান? হ্যাঁ মশাই, দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এই অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি, তবু লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না। বেশি নয়, মাত্র 50 টাকা। এই বাড়ির জন্য আগে আমি 125 টাকা ভাড়া পেতাম। আচ্ছা, কিন্তু এখন দিনকাল খারাপ, তারপরে বাড়িখানার সুনাম আমি ফিরিয়ে আনতে চাই। তাই আপাতত 50 টাকা পেলেই আমি খুশি। তাই সই। লক্ষ্য করলুম বাড়িওয়ালা একটি অস্বস্তি নিঃশ্বাস ফেললে। ভাড়া কম হোক, এই পোড়ো বাড়ির জন্য অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এইটাই সে সৌভাগ্য বলে মনে করলে। লোকটার দেহ হাড় জিরজিরে, আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরাতন হাঁপানি রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে ঢুকতে ঢুকতে ও লাঠি ঠক ঠক করতে করতে সে চলে গেল। বাঁচল কেন জানি না, তাকে দেখে আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভাবী অমঙ্গলের অগ্রদূত। শুনছেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের রচিত পোড়ো বাড়ি। বাকিটা শোনার আগে বলে দিই, আপনাদের জন্য একটি সারপ্রাইজ আছে। সেটা মিস না করতে চাইলে ও সমস্ত আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। তাহলে বাকিটা শোনা যাক। এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি বেয়ারা রাম সহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে। ভাড়াও পেলুম মনের মতন বাসা। ফ্লোরের উপর দিব্যি দোতলা বাড়ি, নিচে 4খানা ও উপরে 2খানা ঘর, তার উপরে আছে রান্না ও ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী ও 2টি ছোট ছোট ছেলেমেয়ে। সুতরাং এই বাড়িতেই আমাদের দিব্যি কুলিয়ে যাবে। গেলবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে, কেউ কেউ পালিয়ে যায়, আজ পর্যন্ত আর ফিরে আসেনি। সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে, এর আশেপাশে ছিল কয়েকটি বস্তি। দাঙ্গার সময় মারামারি, লুটতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেইগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় 8 পোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেই জন্য বিশেষ মাথা ঘামালুম না, কারণ আমি নিজে কোনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক বটে। ভৃত্য রামসহায় অনেক বিহারীর মতন বেশ ভালো বাংলা বলতে পারত। আমি তাকে রাম বলে ডাকি। বললুম, রাম, তুমি দোতলাটা সাফ করে রাখো, সন্ধ্যার আগে জিনিসপত্র নিয়ে কিন্তু এই বাড়িতে উঠতে হবে। আজ থেকে রাতটা কিন্তু এখানেই কাটাবো। যে আজ্ঞা হুজুর। ভাবতে লাগলুম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরও বেশি জ্বলজ্বল করে উঠল কেন? তা কি আনন্দে, না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এর প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রেই। রাম, দাঁড়া। ये कौन था बाबूजी? আসলে কি বলতো, অনেক দিনের পুরনো পোড়ো বাড়ি তো,
এরকম ভ্রম হওয়াটা স্বাভাবিক। মনের ভিতর থেকে এই মিথ্যে ভ্রমটা মুছে ফেলবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বারবার তবু মনে হতে লাগলো এ বাড়িতে আমরা ছাড়া আরও কাদের অস্তিত্ব আছে। এখনও তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তেই হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না। হয়তো মানুষের মনের উপর কাজ করে কোনো কোনো স্থানকালের বিশ্বত্ব। অসম্ভবকেও মনে হয় সম্ভবপর। বলেছি, বাড়ির দোতলায় মাত্র দুখানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর দুখানা বেশ বড়সড়। বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধ্যা হয়। স্থির করলুম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরে প্রশস্ত। নির্বাচিত ঘরে ঢুকেই পড়লুম এক মুশকিলে। দক্ষিণ দিকে জানলা খুলে দিতেই মন উঠল শিউরে। পেলুম যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলুম জানলার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা, এবং তারপরেই খানিকটা জমির উপরে ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি। কোথাও জনপ্রাণীর সাড়া নেই। রাম, ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে। এই দারুণ গ্রীষ্মে জানলা বন্ধ করে তো ওটা থাকা যাবে না। চলো পশ্চিম দিকের ঘরে যাই। তাই চলুন। লাইটটার আবার কি হলো? পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লুম আরেক কারণে। সুইচ টেপাটেপি করেও আলো জ্বালতে পারলুম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে। তুমি বাজার থেকে বাতি কিনে আনো। আজকের রাতটা তো কোনো রকম কাটিয়ে দিই, তারপর সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। এখন জি। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা ও নিস্তব্ধ বাড়ি। বাতি নিভিয়ে কেমন একটা অহেতুকী অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলুম। শেষ পর্যন্ত ঘুমিয়েও পড়লুম। কিন্তু পর মুহূর্তেই অনুভব করলাম ঠিক পাশেই
আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটা জীবের দেহ, কোমল, রোমশ, জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ, সেই সঙ্গে পেলুম একটা জান্তব গন্ধ। ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম এবং পর মুহূর্তে অচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করল না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে। কে ওখানে? কি ওখানে শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানার উপরে কেউ তো নেই। কেবল বিছানার উপর নয়, আমার বিস্ফারিত চক্ষুর সমস্ত ঘরখানা আতি পাতি করে খুঁজে সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারলে না। এ কি ভ্রম, এ কি দুঃস্বপ্ন! তবে বারবার সুইচখানা নাড়াচাড়া করে বহু চেষ্টার পরও যে আলো জ্বালাতে পারেনি, সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠল কেমন করে। এগিয়ে সুইচ তুলে দিলুম, কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালাতে পারিনি, এখন চেষ্টা করে তাকে আর নেভাতেও পারলুম না। সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলুম, রাম, রাম, রাম! কি হুজুর, হুজুর কি হয়েছে? সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার উপরে। আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো। রাম, এতক্ষণ আমার বিছানার উপর কে যেন শুয়েছিল। লাইটটা দেখো, লাইটটা এরকম ঝলছে নিচ্ছে কেন? আমার মুখের পানে ফেল ফেল করে তাকিয়ে রাম সহায় থ হয়ে দাঁড়িয়ে রইল, বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না। আবার বিছানার দিকে চেয়ে আমার বুকটা হঠাৎ ধড়াস করে উঠল। ও আবার কি ব্যাপার? বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলি কাদামাখা পদচিহ্ন, দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি চেঁচিয়ে উঠে বললুম, হলপ করে বলতে পারি 8 মিনিট আগেও ওই থাবার দাগগুলো ওখানে ছিল না। হুজুর, হুজুর বাইরে চলে আসেন, হুজুর, হুজুর বাইরে আসেন তাড়াতাড়ি। বাইরেই চলে এলুম, একবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটলো রাস্তার ধারে রোয়াকের উপর। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা, সব কথা খুলে বললুম। বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বললে, আরে মশাই মিছেই ভয় পাচ্ছেন। ঘরের ভিতর ভাম এসেছিল, পাশের খানায় ভাম থাকে। কি বলছেন? কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে এলো কেমন করে? কেন, জানলা দিয়ে। ভাম কি কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে না? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। ধরলুম তাই, কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার উপর পড়লো কেন? আপনি ভুল দেখেছেন, পায়ের চিহ্ন আগে থেকে বিছানার উপর ছিল। আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? আরে তারের ভিতর কলর থাকলে এমন ব্যাপার হয় মাঝে মাঝে। আপনি পাখা চলে, আপনি আলো চলে। আমি আজ সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো ভাবনা নেই। সে বুঝলাম, কিন্তু আসলে কালকে রাত্রে আমরা দুজন একটা পায়ের আওয়াজ শুনেছিলাম। পরে রাত্রে আমি পুরো ঘরখানা আতিপাতি করে খুঁজেও কাউকে দেখতে পাইনি। অনেক দিনে করা এইরকম ভ্রম হওয়া স্বাভাবিক। দেখছি বাড়িওয়ালার গুজুরের অভাব নেই,
শুকনো হাসি এসে বললুম, না, আমার আর ভাবনাই নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব। আজ শুনলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে পোড়ো বাড়ি। গল্প পাঠে শুভঙ্কর, ভৃত্য রামসহায় ও বাড়িওয়ালার চরিত্রে আমি শুভ। কেমন লাগলো আমাদের এই উপস্থাপনা কমেন্ট করে জানান। ভালো লেগে থাকলে লাইক করে দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর আরও গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল। বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো চললাম, পরের গল্পে আবার দেখা হবে।